একজন সোলজার যে যুদ্ধ করতে করতে একদমই ক্লান্ত হয়ে একটি নির্জন আইল্যান্ডে আশ্রয় নেয়, যেখানে শুধু মেয়েরাই বসবাস করে, কোনো ছেলে মানুষ নেই। তার মনে হয় এটাই হবে তার সবচেয়ে সুরক্ষিত জায়গা, এবং তার ধারণা খানিকটা সঠিক হয়। মেয়েগুলো তাকে আদর যত্ন করতে শুরু করে দেয়, কিন্তু একটা সময় এই আদর যত্নই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, এবং এটাই মুভির সবচেয়ে বড় টুইস্ট। তো চলুন গল্পটা শুরু করা যাক। আজকের মুভি দ্য বিগ আইল্ড। সময়টা 1864। ভার্জিনিয়া 3 বছর ধরে যুদ্ধ চলছে। এমি নামের একটি মেয়েকে দেখানো হয়, যে জঙ্গলের মধ্যে দিয়ে ক্রমাগত হেঁটে চলেছে এবং সেখান থেকে মাশরুম সংগ্রহ করছে। কিছু সময় বাদে সে হাঁটতে হাঁটতে একজন ইউনিয়ন সোলজারের সাথে ধাক্কা খায়। সে দেখে সোলজারটি মাটিতে শুয়ে রয়েছে এবং তার পা থেকে প্রচুর রক্ত ঝরছে। সে তার সাথে পরিচয় করে এবং জানতে পারে তার নাম জন ম্যাকনবি। জন তাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসছে। তখন মেয়েটি বলে এখানেই কাছাকাছি একটি বোর্ডিং স্কুল রয়েছে, যেখানে মাত্র 4 জন ছাত্র থাকে এবং তাদের শিক্ষিকা রয়েছে। তাই সে জানে না সেখানে তাকে নিয়ে যাওয়া হলে শিক্ষিকা এটা মানবে কিনা, কারণ সে বর্তমানে একজন সৈনিক এবং শত্রু পক্ষের সৈনিক। জন তাকে রিকোয়েস্ট করে এবং অবশেষে মেয়েটি তাকে কাঁধে করে তার বোর্ডিং স্কুলের দিকে নিয়ে যায়। কিন্তু বোর্ডিং স্কুলের সামনে গিয়ে জন আর হাঁটতে পারে না, সে মাটিতে পড়ে যায়। এখন এই দৃশ্য দেখা মাত্রই বোর্ডিং স্কুলের প্রত্যেকটা ছাত্র এবং শিক্ষিকা বেরিয়ে আসে এবং তাকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। তাকে যেই রুমে নিয়ে যায় সেই রুমটা হলো সঙ্গীত শেখার রুম। তাদের শিক্ষিকা মার্থা এই মেয়েগুলোকে অর্ডার দেয় তারা যেন একটা নীল কাপড় বেঁধে রাখে, যাতে দূর থেকে এটা দেখা যায় এবং তাদের সোলজার বুঝতে পারে তাদের এখানে একজন শত্রু পক্ষের সোলজার রয়েছে। কিন্তু জনের অবস্থা খুবই খারাপ, তাই শিক্ষিকা তার মাইন্ড চেঞ্জ করে এবং প্ল্যান করে তার শরীর সুস্থ হওয়ার পরে তাকে এখান থেকে পাঠাবে এবং এই ব্যাপারে সৈনিকদের জানাবে। এখন মার্থা এবং একজন স্কুল শিক্ষক মিলে জনের পায়ে থাকা সমস্ত ক্ষতস্থানগুলো এক এক করে সেলাই করে দেয় এবং এমি বাইরে এসে প্রত্যেককে জনের সম্বন্ধে পরিচয় দেয়, তার নাম এবং তার সাথে কিভাবে দেখা হলো সবকিছুই বলতে শুরু করে। এবং তখনই শিক্ষিকা বেরিয়ে আসে এবং তাকে বোঝায় তার ব্যাপারে জানার বেশি দরকার নেই, কারণ সে এখানে বেশি দিন থাকবে না। কিছু সময় বাদে মার্থা যখন নিজেকে ফ্রেশ করতে টয়লেটে যায়, ঠিক তখনই সে জোরে বেলের শব্দ শুনতে পায় এবং সে চমকে যায়। সে প্রত্যেকটা ছাত্রকে ওপরে পাঠিয়ে নিচে চেক করতে বেরিয়ে পড়ে যে এটা কিসের আওয়াজ, এবং সেখানে গিয়ে দেখে এক বিশাল সোলজারদের লাইন তাদের বোর্ডিং স্কুলের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। সেখানে থাকা ক্যাপ্টেন মার্থাকে সতর্ক থাকতে বলে। সে বলে অনেক এনিমি সোলজার চারিপাশে ঘোরাফেরা করছে। মার্থা ক্যাপ্টেনের কথা মেনে নেয় এবং তাকে কিছু গোলাবারুদ দিতে বলে, যাতে সে নিজেকে এবং তার ছাত্রদেরকে রক্ষা করতে পারে। সে জানায় তার বাবার একটা বন্দুক রয়েছে, শুধুমাত্র গুলি নেই। ক্যাপ্টেন তার সমস্যা বুঝতে পারে এবং তাকে গুলি দিয়ে দেয়। এরপর এই টিম পুনরায় সামনের দিকে এগিয়ে যায়। এদিকে জানালা দিয়ে ছাত্রীরা এই সব কিছু লক্ষ্য করছিল এবং এখানে এমি নামের মেয়েটি খুব বেশি খুশি হয়, শুধু এটা ভেবে যে মার্থা জনকে সেই সৈনিকদের হাতে তুলে দেয়নি। এরপর রাত হলে এরা প্রত্যেকে প্রার্থনা করে যাতে আর কোনো বিপদ তাদেরকে দেখতে না হয়। আসলে এটা এমন একটা সময় যখন চারিদিকে যুদ্ধের কারণে সাধারণ মানুষেরা খুবই ভয়ে রয়েছে। একইভাবে এই মেয়েরা সেই অসুস্থ জনের জন্য প্রার্থনা করে যাতে সে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। পরের দিন সকাল হলে জনের যখন জ্ঞান ফেরে, সে তার সামনে মার্থাকে দেখতে পায়। মার্থা তাকে প্রশ্ন করে তার কি ভয় হচ্ছে না, কারণ সে এমন একটা জায়গায় রয়েছে যেখানে চারিপাশে এনিমি সোলজাররা ঘোরাফেরা করছে। সে এক কথায় উত্তর দেয় না, কারণ যেহেতু সে এতক্ষণ বেঁচে রয়েছে তাই তার বিশ্বাস এখানে তার কোনো ক্ষতি হবে না। কিছু সময় বাদে অ্যালিশিয়া নামের একটি মেয়ে এখানে আসে এবং শিক্ষিকাকে জিজ্ঞাসা করে যে তার কোনো হেল্প লাগবে কিনা, কিন্তু মার্থা তাকে এখান থেকে চলে যেতে বলে এবং কোনো ছাত্র বা ছাত্রীকে এখানে প্রবেশ করতে মানা করে। বিকেল হলে এডিয়ানা নামের একটি মেয়ে জনের কাছে আসে এবং তাকে সাবান দিয়ে পরিষ্কার করে দেয়। তারা একে অপরের সাথে বকবক করতে শুরু করে এবং এখানে জন প্রথমবার তাকে জানায় সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে কারণ সে মরতে চায়নি। এবং এরপর জন এডিয়ানা তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে। মেয়েটি এখানে প্রথমবার জানায় যে এখানে রিচমন্ড শহর থেকে সে এসছে এবং তার বাবার ব্যবসা ছিল, যার কারণে তাকে অনেক ভ্রমণ করতে হয়েছে। এখন এদের দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে এবং একটা সময় জন মেয়েটির সাথে ফ্লার্ট করে এবং বলে তোমার মতো সুন্দর আমি কাউকেই দেখিনি। এবং এরপর সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে তোমার সবচেয়ে বড় ইচ্ছে কি রয়েছে। মেয়েটি এক কথায় উত্তর দেয় সে শুধুমাত্র এই জায়গা থেকে চলে যেতে চায়। এরপর সন্ধ্যা নামে এবং প্রত্যেককে প্রার্থনা করার জন্য এক জায়গায় জড়ো করা হয় এবং এই মেয়েদের মধ্যে এলিজিয়া টয়লেটে যাওয়ার জন্য পারমিশন চায়। শিক্ষিকা তাকে পারমিশন দেয় এবং সে টয়লেটে না গিয়ে সোজা জনের রুমে চলে যায়।
এবং সে জনকে কিস করতে শুরু করে। জন অবাক হয়ে যায়, কিন্তু মেয়েটি থামে না। সে কিস করার পর কোনো কথা না বলে এখান থেকে বেরিয়ে যায় এবং আবারও প্রার্থনা রুমে চলে যায়। পরের দিন রাতে মার্থা প্রত্যেকটা মেয়েকে পরামর্শ দেয় যে তাদের সবাইকে জনের সাথে প্রার্থনা করা উচিত। প্রত্যেকটা মেয়ে রাজি হয়ে যায় এবং সোজা জনের রুমে চলে যায়। তারা সবার প্রথমে মিউজিক প্লে করে, কিন্তু প্রার্থনা শুরু করবে ঠিক তখনই তাদের দরজায় কেউ কড়া নাড়ে। মেয়েরা ভয় পেয়ে যায়। মার্থা মেয়েদেরকে বলে তারা যেন এখানেই থাকে এবং সে নিজে বাইরে বেরিয়ে দেখবে কি হচ্ছে। মার্থা বাড়ি যায় এবং ফিরে আসে। সে তাদেরকে জানায় এটা ছিল দুজন সৈনিক যাদেরকে সে একটা সময় খাবার দিয়েছিল। এখন শিক্ষিকা মেয়েদের সাথে একটা আলোচনা করে যে তাদের এখন জনকেই এই সৈনিকের হাতে তুলে দেওয়া উচিত নাকি তাকে লুকিয়ে রাখা উচিত। এই নিয়ে তাদের মধ্যে তর্ক চলতে থাকে। প্রত্যেকটা মেয়ে জানায় সে এখানেই থাকুক এবং তাদের এরকম মতামত দেখে শিক্ষিকাকেও অবশেষে রাজি হতে হয়। সৈনিকরা চলে যায় এবং জন এখানেই থেকে যায়। সে রাতে মার্থা জনকে তার সাথে ড্রিঙ্ক করার জন্য ইনভাইট করে। জন তার সাথে চলে যায় এবং তার একসাথে ড্রিঙ্ক করে এবং এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে কঠোর মার্থা আস্তে আস্তে জনের প্রতি নরম হতে শুরু করেছে। সে তাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে তার নামে সুনাম করতে শুরু করে যে সে মেয়েদেরকে কতটা যত্ন নেয় এবং তাদের কতটা খেয়াল রাখে। সবকিছুই সে তাকে শোনায়। এই কথা শোনার পর জন তাকে জিজ্ঞাসা করে যুদ্ধের আগে তার জীবনে কেউ ছিল কিনা, তার কোনো প্রিয় মানুষ ছিল কিনা। মার্থা এক কথায় উত্তর দেয় ছিল। একটা দিন এমন আসে জন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সে বাড়ির চারপাশটা ঘুরে দেখে এবং লক্ষ্য করে চারপাশে বাগানগুলো খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং সে সেগুলো আস্তে আস্তে ঠিক করতে শুরু করে এবং এই কাজের ফাঁকে মেয়েরা তার যত্ন নিতে শুরু করে। যেমন এমি নামের মেয়েটি তাকে জল এনে দেয়, তার সাথে কথা বলে এবং জন দাবি করে যে সে তার সবচেয়ে ভালো বন্ধু, কারণ সে একমাত্র তাকে বাঁচিয়েছিল মৃত্যুর হাত থেকে। এমি এতে খুব খুশি হয়ে যায়। সে উত্তেজনায় বাড়ির দিকে ছুটে যায়, কিন্তু মাঝ রাস্তায় এলিসিয়ার সাথে এমির দেখা হয় এবং এলিসিয়া খুব রেগে রয়েছে। সে জেলাস ফিল করছে, তাই সে এমিকে জিজ্ঞাসা করে সে জনের সাথে কথা বলেছে এবং অন্যান্য মেয়েদেরকে নিয়ে সে খারাপ কথা বলেছে কিনা এই ব্যাপারে প্রশ্ন করে। এদিকে জন তার কাজ কন্টিনিউ চালিয়ে যায় এবং লক্ষ্য করে শিক্ষকরা জানালা দিয়ে তাকে দেখছে এবং খুব শীঘ্রই মার্থা তার কাছে আসে। মার্থা তার কঠোর পরিশ্রমের জন্য তাকে ধন্যবাদ জানায় এবং তারপর তার পায়ের দিকে তাকায় এবং তারপর সে বলে এই সপ্তাহের শেষের দিকে তাকে চলে যেতে হবে। এই কথা শুনে জন খানিকটা চিন্তিত হয়ে যায়। সে তাকে পরামর্শ দেয় তাকে সে একজন মালি হিসেবে এখানে রেখে দিতে পারে, কারণ তার বাগানটা এখনো অপরিষ্কার এবং সে এই বাগানটাকে সুন্দর করে তুলবে। কিন্তু এতে মার্থা কোনো রিয়্যাক্ট করে না। তাই জন বুঝতে পারে সে মন বানিয়ে ফেলেছে। এই চলে যাওয়ার কথা বাকি মেয়েদের কাছে পৌঁছায় এবং তারাও দুঃখিত হয়ে যায়। তাই এই মেয়েগুলো রাত হলে মার্থাকে রাজি করায় যাতে সে জনকে নিয়ে একসাথে খাবার খায়, কারণ সে সবসময় সেই ঘরে একাই খাবার খায়। এই সব কিছুর পর এডউইনা জনির সাথে দেখা করে এবং তাকে বলে সে তাকে ছেড়ে যেতে চায় না এবং একইভাবে জনও জানায় সেও এখান থেকে যেতে চায় না এবং জন প্রথমবার জানায় তার প্রতি তার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। মেয়েটি প্রথম দিকে বিশ্বাস করে না, তখন জন জোর দিয়ে বলে যে সে তাকে প্রথম থেকে পছন্দ করে, শুধুমাত্র ভয় পেয়েছিল বলে সে বলতে পারেনি। একইভাবে সে যুদ্ধ করে ক্লান্ত ছিল, কিন্তু এখন সে তার সাথে কথা বলতে চায় যাতে তারা একে অপরকে বিয়ে করতে পারে এবং এখান থেকে পালানোর জন্য তাকে রাজি করানোর চেষ্টা করে। এডউইনার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে এবং তারা একে অপরকে কিস করতে শুরু করে দেয় এবং ঠিক তখনই অন্য মেয়েরা সেখানে আসে এবং সন্ধ্যায় জনকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে তারা পিছিয়ে যায়। বিকেল হলে সমস্ত মেয়ে জনকে ইমপ্রেস করার জন্য সুন্দর ড্রেস পরে। তাদের শিক্ষিকা মার্থা মেয়েগুলোকে একটু ভালো ড্রেস পরে আসার পরামর্শ দেয়, কিন্তু জন তার কথা চেঞ্জ করে ফেলে। সে বিষয়বস্তু অন্যদিকে ঘুরিয়ে ফেলে। এমনকি জন তাদের সাথে ফ্ল্যাট করতেও শুরু করে দেয়। তাদের কাঁধ এবং শরীরের গঠন নিয়েও মজা করতে শুরু করে এবং এই কথাবার্তায় এলিসা গর্ব করে, কিন্তু এডিয়ানা খুবই জেলাস ফিল করে। সে গর্জে ওঠে এবং বলে এই রেসিপিটা সে বানিয়েছে এবং একইভাবে এমি বলে এই রেসিপিটা তৈরি করার জন্য আপেলগুলো সে বাগান থেকে তুলে নিয়ে এসছে। আর এভাবেই কে কোন কাজ করেছে সেই সব নিয়ে নিজেদের প্রশংসা করতে শুরু করে দেয়। জন এডিয়ানার সাথে কথা বলে এবং তার কাছে খাবারের পর দেখা করার পারমিশন চায় এবং এরপর জন মার্থার সাথে কথা বলে এবং সে তাকে জানায় এই রুমের মধ্যে সে হলো সবচেয়ে সাহসী মহিলা। এমনকি এই পর্যন্ত নয়, প্রত্যেকে চলে যাওয়ার পর তারা দরজার কাছে আসে এবং একে অপরের খুব কাছে চলে আসে। তারা একে অপরকে কিস করতে যাবে, কিন্তু তখনই মেয়েরা এখানে চলে আসে এবং তারা এখান থেকে চলে যায়। রাত হলে এডউইনা তার রুমে জনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনই সে পাশের রুম থেকে আওয়াজ শুনতে পায়
এবং যখন সে দরজাটা খোলে তখন সে ভিতরে এলিশিয়া এবং জনকে দেখতে পায় এবং তারা একে অপরের সাথে রোম্যান্স করতে ব্যস্ত। এই দৃশ্য দেখে মেয়েটি খুব রেগে যায়। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসে। জন নিজেকে জাস্টিফাই করার জন্য তার দিকে ছুটে আসে, তবে মেয়েটি তার কোনো কথা শুনতে রাজি নয়। তাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়, যার ফলে সে সিঁড়ি দিয়ে পড়ে যায় এবং তার হাড় ভেঙে যায়। এই হইচই শব্দ শুনে মেয়েরা এখানে তদন্ত করতে আসে এবং তারা দেখতে পায় জন সিঁড়ি থেকে নিচে পড়ে আছে এবং তার পায়ে একটি হাড় ভেঙে গেছে। এখন এলিশিয়া একটা মিথ্যে গল্প বানায়। সে বলে জন তার উপর আক্রমণ করেছিল এবং তারপরে এমন ঘটনা ঘটেছে। মেয়েগুলো তার কথা বিশ্বাস করে না, তাকে ঘরে নিয়ে যায় এবং এখানে মার্থা তার পা পরীক্ষা করে এবং বুঝতে পারে তাকে বাঁচানোর একমাত্র উপায় হলো এখানে ডাক্তারকে ডাকতে হবে এবং এটা সে বর্তমানে করতে পারবে না। তাই এর বিকল্প রাস্তা হলো তার পাটা কেটে ফেলতে হবে এবং এটা আরও বিপজ্জনক যদি এটা ইনফেক্টেড হয়ে যায়। মার্থা এডিয়ানাকে এটা করতে এবং একটি লাইব্রেরি থেকে বই নিয়ে আসতে বলে। এই ডিসিশন এবং এই পরিকল্পনা শুনে প্রত্যেকটা মেয়ে কাঁদতে শুরু করে, কিন্তু মেয়েগুলোকে এটা করতেই হয়। পরের দিন মেয়েগুলো কাঁদতে কাঁদতে বাইরে একটা অনুষ্ঠান তৈরি করে এবং সেখানে জনের একটা পা মাটির নিচে পুঁতে দেয় এবং সেই পাটাকে শেষ বিদায় জানায়। এদিকে জন যখন রিয়ালাইজ করে তার একটা পা নেই, তখন সে চিৎকার করতে শুরু করে এবং খুব তাড়াতাড়ি মার্থা এবং এডিয়ানা তাকে শান্ত করে এবং তারা দুজন তাকে এক্সপ্লেন করে বোঝায় যে তার জীবন বাঁচানোর জন্য তার পাটা কাটতে হয়েছে, নয়তো আর কোনো রাস্তা ছিল না তাকে বাঁচানোর। এখন জন তাদেরকে ভুল বোঝে। সে বলে, তোমরা আমাকে মারতে চেয়েছিলে কারণ আমি এই ঘরে নয় বরং এলিসার ঘরে গিয়েছিলাম, এবং এই কারণে সে তাদেরকে বিভিন্ন রকম বাজে গালি দিতে শুরু করে। মার্থা আতঙ্কিত হয়ে তাকে ঘরের মধ্যে আটকে রাখে। এদিকে জন চিৎকার করতে থাকে, যার ফলে প্রত্যেকে বেশ ভয় পেয়ে যায় এবং তারা আতঙ্কে পড়ে। বেশ কয়েক ঘন্টা পর যখন জন অবশেষে শান্ত হয়, এলিসিয়া তার সাথে দেখা করতে আসে এবং যা ঘটেছিল তার জন্য তার কাছে ক্ষমা চায় এবং এখানে এটা ক্লিয়ার হয়ে যায় যে এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল। মেয়েটি জনকে মোটিভেট করে এবং বোঝায় সে খুব শীঘ্রই শক্তিশালী হবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জন এখন মোটিভেট হওয়ার মতো অবস্থায় নেই, বরং সে আরও অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং তার চুল ধরে টানে এবং বলে সে মার্থার ঘর থেকে চাবি চুরি করেছে। অ্যালিসিয়া প্রথমে না করে দেয় এবং বলে তোমার এরকম অভিযোগের কারণে তোমাকে গুরুতর সমস্যায় ফেলতে পারে। এরপর ডাইনিং রুমে প্রত্যেকটা মেয়ে আলোচনা করতে থাকে যে জনকে নিয়ে তারা কি করবে, তাকে এখন কি করা উচিত। মেয়েরা ভয় থাকে এবং তাদের একটাই ডিসিশন যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে এখান থেকে বের করে দেওয়াই ভালো। একইভাবে এলিসিয়া একটা সময় জনকে পছন্দ করেছিল, তারও এখন মন উঠে গেছে। এখন এই আলোচনার মধ্যে হঠাৎ করে জন খোঁড়াতে খোঁড়াতে ওপর থেকে নিচে নেমে আসে এবং বলে সে মার্থার রিভলভারটা খুঁজে পেয়েছে। তাই সে আবার মার্থা এবং এডিয়ানাকে তার এরকম অবস্থার জন্য দোষারোপ করতে শুরু করে। জনের এরকম রূপ দেখে এমি বেশ ভয় পেয়ে যায়। তার হাতে একটা কচ্ছপ ছিল। সে বলে আমার পোষা কচ্ছপটা তোমার কথা শুনে ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু জন তার এই কথায় থামে না, তার কচ্ছপটা তার কাছ থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর জন কিছুটা শান্ত হয় এবং মার্থা এমিকে বলে তাদের উচিত একটি নীল রঙের কাপড় সামনের দরজায় বেঁধে রাখা, কারণ এতে সৈনিকদের কাছে সংকেত যাবে যে এখানে একটি এনিমি সোলজার রয়েছে এবং তখন গিয়ে তারা তাকে ধরে নিয়ে যাবে। মেয়েটি তার কথা মতো কাজ করে, কিন্তু জন এটা লক্ষ্য করেছিল। সে সঙ্গে সঙ্গে কাপড়টা সরিয়ে ফেলে। এমি এই দৃশ্য দেখে পালাতে শুরু করে এবং জন তাকে ফলো করতে শুরু করে দেয়। এদিকে রুমের ভিতরে মার্থা এমির চিৎকার শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে বাইরে আসে এবং কি ঘটেছে সেটা দেখার চেষ্টা করে এবং সে সেখানে একটি পুরনো রুমে প্রবেশ করে এবং সেখানে দেখে জন অ্যামিকে ভয় দেখাচ্ছে এবং বন্দুক দিয়ে তাকে মেরে ফেলার ধমকি দিচ্ছে। মার্থার সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করে এবং পরিস্থিতি শান্ত করার জন্য তাকে বোঝায় তার যত অভিযোগ আছে সে যেন তার রুমে এসে তাকে বলে। এখন জন কথা মতো ঘরে ফিরে আসে এবং এখানে জন তাদেরকে বলে সে মেয়েদের কোনো ক্ষতি করতে চায়নি এবং এটা তার ইচ্ছাও ছিল না। শুধুমাত্র তার এই জীবন নিয়ে বিরক্তি চলে এসছে। সে মনে করে সে একজন ভালো সোলজার নয় এবং এই জীবনের চেয়ে মৃত্যু অনেক ভালো। এবং সবশেষে মেয়েদেরকে একটাই কথা বলে, তারা যদি আবারও তাকে আঘাত করার চেষ্টা করে তবে প্রত্যেককে এক এক করে গুলি করে মেরে ফেলবে। এমনটা বলার পর সে তাদের সামনে একটি গুলি করে ওপরে থাকা ঝাড়বাতি নিচে ফেলে দেয় এবং এতে মেয়েরা আরও আতঙ্কে পড়ে যায়। জন সোজা ওপরের ঘরে চলে যায় এবং এডিয়ানা আরও একবার তার পিছন পিছন যায় এবং এবার সে জনের কাছে আসে এবং সময় নষ্ট না করে তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে। প্রথম দিকে জন দ্বিধাবোধ করে এবং পরে গিয়ে সে তার নেশায় আসক্ত হয়ে যায়। এদিকে নিচের রুমে মেয়েরা খুব টেনশনে থাকে। তারা বুঝতে পারে না জনকে নিয়ে কি করবে এবং একটা সময় এমন আসে কিছু মেয়ে পরামর্শ দেয় যে তাকে ফাঁসি দেওয়া এবং পুড়িয়ে ফেলা উচিত, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হবে।
কিন্তু মার্থা এমন নৃশংস অবলম্বন করতে চায় না এবং তখন গিয়ে একটি মেয়ে পরামর্শ দেয় জন মাশরুম খেতে খুব ভালোবাসে। তাই এমি যদি একটি বিষাক্ত মাশরুম খুঁজে বের করে এবং সেটা জনকে দেয় তাহলে তাদের কাজ হয়ে যাবে। মার্থার কাছে একটা ভালো আইডিয়া মনে হয় এবং সমস্ত মেয়েরা এডিয়ানাকে জানিয়ে এই কাজ করার প্ল্যান করে। সন্ধ্যা হলে প্রত্যেকে ডিনারের জন্য প্রস্তুত হয় এবং সুন্দর পোশাক পরে এবং একইভাবে এডিয়ানার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য জনের মুড খানিকটা চেঞ্জ হয়েছে। শান্তভাবে সেই রাতেই খাবার খেতে সে নিচে চলে আসে। এমনকি সেই রাতে সে তাদেরকে নিয়ে যত বাজে কথা বলেছিল, তাদেরকে নিয়ে যত রকম বাজে মন্তব্য করেছে, তার জন্য সে তাদের কাছে ক্ষমা চায়। কিন্তু এতে মেয়েদের মন পরিবর্তন হয় না। তারা অলরেডি যেটা ডিসাইড করে নিয়েছে সেটা তারা করেই ছাড়বে। তাই ফাইনালি তারা অ্যামির বাছাই করা বিশেষ বিষাক্ত মাশরুম তাকে খেতে দেয়। জন সেগুলো খুবই ভক্তি সহকারে খেতে শুরু করে এবং তারপর সে খাবার এডিয়ানাকেও পাস করে দেয়। মেয়েটি খেতে যাবে এবং ঠিক তখনই বাকি মেয়েরা তাকে মনে করিয়ে দেয় যে মাশরুম খেতে সে পছন্দ করে না। এডিয়ানার মনে পড়ে যায় হ্যাঁ সত্যি সে মাশরুম খেতে পছন্দ করে না, তাই সে খাবার পাত্র সরিয়ে রাখে। কিন্তু জন মন দিয়ে খেতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই সে হাঁপাতে শুরু করে এবং তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই মেয়েগুলোর মধ্যে একমাত্র এডিয়ানা তাকে নিয়ে চিন্তিত, কিন্তু বাকিরা কোনো রকম মায়া দেখায় না। তাদের এতে কোনো কিছু যায় আসে না, বরং এর পরিবর্তে তারা অন্যরকম টপিক নিয়ে আলোচনা করতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই জন মাটিতে পড়ে যায় এবং ফাইনালি এডিয়ানা বুঝতে পারে তাকে বিষ দেওয়া হয়েছে। পরের দিন সকাল হলেই এই মেয়েগুলো জনের মৃতদেহ একটি বস্তার মধ্যে প্যাকেট করে এবং সেটা তাদের গেটের বাইরে রেখে দেয় এবং তারপর গেটে একটা নীল রঙের কাপড় ঝুলিয়ে দেয় যাতে বাকি সোলজাররা তাকে খুঁজে পায়। এবং এরপর প্রত্যেকটা মেয়ে তাদের দৈনিক অর্থাৎ নর্মাল রুটিনে ফিরে আসে এবং এই পুরো ঘটনাই তারা ভুলে যায়। কিন্তু শুধুমাত্র এডিয়ানা এই ঘটনা ভুলতে পারে না এবং এই গল্পটা এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।